দর্শক এবার স্বাগত এখন চারদিকে আপনার সঙ্গে আছি আমি আজহার লিমন। শুরুতেই সংলাপে বিএনপি নির্বাচনের রোডম্যাপ চেয়েছে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে অন্তর্বর্তী সরকারের মধ্যে দুই একজন আছেন যারা বিপ্লব বিরোধী মনোভাবের, তাদের সরিয়ে দেওয়ার আহ্বান জানিয়েছে বিএনপি। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সঙ্গে সংলাপ শেষে একথা জানিয়েছেন বিএনপির এই শীর্ষ নেতা। শনিবার দুপুর 2:15টায় প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় প্রবেশ করেন বিএনপির 6 সদস্যের একটি প্রতিনিধি দল। অন্তর্বর্তী সরকারের প্রধানের সঙ্গে প্রায় 2 ঘন্টা বৈঠক করেন তারা। বৈঠকের পর বিএনপির মহাসচিব জানান, নির্বাচন কমিশন পুনর্গঠনে তারা বিদ্যমান আইনের সংস্কার চেয়েছেন। ফ্যাসিবাদী আমলের কর্মকর্তারা এখনও শীর্ষ পদে রয়েছেন অভিযোগ করে ফখরুল বলেন, তাদের অবিলম্বে অপসারণ করতে হবে। ভারতে বসে শেখ হাসিনা কেন অপপ্রচারের সুযোগ পাচ্ছে সে ব্যাপারে অন্তর্বর্তী সরকারকে ভারতের কাছে জানতে চাওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির এই শীর্ষ নেতা। নির্বাচন কমিশনার নিয়োগ আইন স্থগিত করে প্রধান রাজনৈতিক দলসমূহ ঐক্যমতের ভিত্তিতে অনতিবিলম্বে নির্বাচন কমিশন গঠন করতে হবে এবং আমরা একটা রোড ম্যাপ দিতে বলেছি। নির্বাচন কমিশন কবে নির্বাচন হবে সে আমরা একটা রোড ম্যাপ দিতে বলেছি। আমরা এনআইডি কার্ড, যেটা আপনার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে স্থানান্তর করা আইন করা হয়েছিল, সেটাকে অর্ডিন্যান্স জারির মধ্যে বাতিল করতে বলেছি। ফ্যাসিস্ট সরকারের আমলে যারা তাদের দোসর হয়ে কাজ করেছে, তাদেরকে সহায়তা করেছে, এদেরকে অবিলম্বে তাদেরকে সরিয়ে নিরপেক্ষ ব্যক্তিদেরকে এখানে আনার কথা আমরা বলেছি। শেখ হাসিনা ভারতে আছে, ভারতের থেকে তাকে কেন্দ্র করে তার মাধ্যমে যে সমস্ত ক্যাম্পেইন চলছে, প্রচারণা চলছে, যে অপপ্রচার চলছে, সেই বিষয়গুলো হতে পারছে এই জন্য যে সে ভারতে আছে। এই বিষয়টাকে ভারতের সরকারের সঙ্গে আলোচনা করার জন্য এবং তাকে ওই অবস্থা থেকে সরিয়ে দেওয়ার জন্য আমরা সরকারকে অনুরোধ করেছি। এদিকে অন্তর্বর্তী সরকারকে দুটি রূপরেখা দিয়েছে বাংলাদেশ জামায়াত ইসলামী, একটি সংস্কার আরেকটি নির্বাচন। তবে নির্বাচনের জন্য অন্তর্বর্তী সরকারকে যৌক্তিক সময় দিতে চায় জামায়াত ইসলামী। প্রধান উপদেষ্টার সঙ্গে প্রতিনিধি দলের বৈঠক শেষে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান এসব কথা বলেন। জনগণ আর বর্তমান সরকার একসাথে কিভাবে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে আইন শৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নয়ন সাধন করতে পারে এবং সকল ধরনের ষড়যন্ত্রের বিরুদ্ধে জাতিকে ঐক্যবদ্ধ রাখতে পারে, সেই বিষয়গুলো নিয়ে আমাদের এখানে কথাবার্তা হয়েছে। একটা রোডম্যাপ হবে সংস্কারের, আর একটা রোডম্যাপ হবে নির্বাচনের। সংস্কারটা সফল হলেই নির্বাচনটা সফল হবে। আর শুধু সরকারকে এতটুকু বলেছি যে জনগণের বিশাল প্রত্যাশা আপনাদের কাছে, এই প্রত্যাশার সময়টা টেনে আমরা লম্বা করব না। এটাকে যৌক্তিক সময়ে, যৌক্তিক যে শব্দটা, এটার সম্মানটা যেন বহাল রাখতে পারি আমরা, সেই দিকে আপনাদের দৃষ্টি আকর্ষণ করি। ওনারা কোনো দ্বিমত পোষণ করেন নাই এবং আমরা আশা করি এখানে কোনো সংকট তৈরি হবে না ইনশাআল্লাহ। জুলাই গণহত্যার সঙ্গে জড়িত সবার বিরুদ্ধে সঠিক মামলার মাধ্যমে বিচারের মুখোমুখি করা হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম। প্রশাসনের অভ্যন্তরে এখনও ফ্যাসিবাদের যেসব দোষর রয়ে গেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। বলেন, অতি দ্রুত দ্রব্যমূল্যের সঙ্গে জড়িত সিন্ডিকেট ভেঙে দেওয়া হবে। প্রধান উপদেষ্টার সঙ্গে রাজনৈতিক দলগুলোর সংলাপ পরবর্তী সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। আর এই সময় উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, রাষ্ট্র সংস্কারের পাশাপাশি নির্বাচন আয়োজনের প্রস্তুতিমূলক কাজগুলো এগিয়ে যাবে। করেছেন যে এই যে 6টা কমিশন, এরা পলিটিক্যাল পার্টি, বাংলাদেশের বিভিন্ন স্টেক হোল্ডার এদের সাথে কথা বলবেন। বলার পরে যেটা হবে যে পলিটিক্যাল পার্টি এদের সাথে যে একটা কনসেনসাসে আসবে, এই কনসেনসাসের উপর নির্ভর করবে হচ্ছে যে টাইম লাইনটা। ইন দ্য মিন টাইম, যেটা প্রফেসর ইউনুস বলেছেন যে ইলেকশনের কাজগুলো এগিয়ে যাবে, ইলেকশনের প্রস্তুতি, ইলেকশন কমিশন ফরমেশন, এগুলোর যে কাজগুলো সেটা এগিয়ে যাবে। একেবারে তৃণমূলের কর্মী থেকে শুরু করে প্রধান যিনি ক্রীড়ানক ছিলেন শেখ হাসিনা পর্যন্ত এটা আমরা মনে করি এই আওতায় আনা হবে এবং সবাইকে বিচার আওতায় আনার জন্য সরকারের রেসপেক্টিভ প্রতিষ্ঠানগুলো কাজ করে যাচ্ছে। মধ্যপ্রাচ্যের বাংলাদেশি শ্রমিকদের জন্য আগামী 2 সপ্তাহের মধ্যে বিমানবন্দরে বিশেষ লাউঞ্জের ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। শনিবার বিকালে মালয়েশিয়ার শ্রমবাজার সম্প্রসারণ বিষয়ে ওয়েজ অনার্স কল্যাণ বোর্ড এবং মালয়েশিয়ার পারকেসর মধ্যে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে তিনি একথা বলেন।
আসিফ নজরুল বলেন, মধ্যপ্রাচ্যে বাংলাদেশি যেসব শ্রমিক রয়েছেন তাদের জন্য আগামী 2 সপ্তাহের মধ্যেই বিমানবন্দরে বিশেষ লাউঞ্জের ব্যবস্থা করে দেওয়া হবে। প্রবাসী কল্যাণ উপদেষ্টা জানান, সিন্ডিকেটের মাধ্যমে নয়, মালয়েশিয়ায় লোক পাঠানোর রিক্রুটিং এজেন্সি খোলা হবে। তিনি আরও জানান, মালয়েশিয়ায় নতুন করে কোনো কর্মী নেওয়ার ঘোষণা দেওয়া হয়নি। নানা জটিলতার কারণে প্রায় 18,000 শ্রমিক মালয়েশিয়া যেতে পারেননি, তবে তাদেরকে মালয়েশিয়া যাওয়ার সুযোগ দেবে দেশটি। তাদের প্রতিশ্রুতি দ্রুত কার্যকরের চেষ্টাও চলছে। আপনাদেরকে আমরা আনন্দের সাথে জানাতে যাই, আমরা আমাদের মধ্যপ্রাচ্যে যে শ্রমিক ভাই বোনরা আছে ওনাদের জন্য আলাদা স্পেশাল লাউঞ্জের ব্যবস্থা করব। আমরা অলরেডি জায়গা ঠিক করেছি, সিভিল এভিয়েশনের সাথে কথা হয়েছে, মানে 2 সপ্তাহ মধ্যে হয়ে যাবে। আমরা জায়গাও মোটামুটি ঠিক করেছি এবং এটা ইনশাআল্লাহ এটা হলে আমাদের প্রবাসী শ্রমিক ভাইদের যন্ত্রণার অনেক লাঘব হবে। প্লেন ওঠার আগে যে লাউঞ্জটা আছে, লাস্ট লাউঞ্জ, সেটুকু পর্যন্ত তাকে প্রতিটা স্তরে ওনাদের সাথে মানুষ থাকবে। আমরা মনে করি এটা ওনাদের প্রতি কোনো উদারতা না, এটা হচ্ছে ওনাদের প্রতি আমাদের দায়বদ্ধতা। আগামী শিক্ষাবর্ষে বই তুলে দেওয়ার বাধ্যবাধকতার কারণে 2-3 সপ্তাহের মধ্যে পাঠ্য বইয়ের সংস্কার করা হয়েছে। পরে আরও সংস্কার করা হবে বলে জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা। শিক্ষকের কণ্ঠস্বর, শিক্ষায় নতুন সামাজিক অঙ্গীকার প্রতিপাদ্যে ওসমানী স্মৃতি মিলনায়তনে বিশ্ব শিক্ষক দিবসের অনুষ্ঠানে একথা বলেন তিনি। শিক্ষা উপদেষ্টা আরও বলেন, ছাত্র আন্দোলনের পর পাঠ্য বইতে নতুন ইতিহাসের পর্বগুলো স্থান পাওয়া দরকার। শিক্ষকদের বেতন কাঠামো সহ অন্যান্য বৈষম্য নিয়ে উপদেষ্টা বলেন, সরকারি ব্যয়ের অপচয় ও দুর্নীতি কমানো গেলে শিক্ষায় বিনিয়োগ বাড়ানো সম্ভব হবে। সরকার সেটা নিয়ে কাজ করছে। মূলত শিক্ষার বৈষম্যের কারণেই অর্থনৈতিক বৈষম্য হয়। মানসম্মত মৌলিক শিক্ষার যে অধিকার, সেখানে যদি বৈষম্য থাকে তাহলে এটা বংশানুক্রমে সেই বৈষম্য চলতে থাকে। আগের কালে জমিদার এবং ভূস্বামী এদের বংশানুক্রমে বৈষম্য, ধনী হতে বলে বৈষম্য তৈরি হতো। এখন কিন্তু শিক্ষার বৈষম্যই অর্থনৈতিক বৈষম্যের সবচেয়ে বড় কারণ। এদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ বলেছেন, ক্ষমা চাওয়া এবং অপকর্মের বিচার না হওয়া পর্যন্ত আওয়ামী লীগকে রাজনীতিতে সুযোগ দেওয়া হবে না। শনিবার দুপুরে রাজধানীর রাওয়া কমপ্লেক্সে বৈষম্যমুক্ত সশস্ত্র বাহিনী বাংলাদেশ 2 বিনির্মাণে প্রয়োজনীয় রূপরেখা বিষয়ক সেমিনারে তিনি এসব কথা বলেন। বর্তমান সরকার বিপ্লবী সরকার হলেও তাদের কর্মকাণ্ডে তা বোঝা যাচ্ছে না বলেও মন্তব্য করেন হাসনাত। এজন্য সরকারের গৃহীত সিদ্ধান্ত দ্রুত বাস্তবায়নের দাবি জানান তিনি। এছাড়া কমিশন গঠন করে সশস্ত্র বাহিনীতে বৈষম্য শিকার হওয়াদের পুনর্বাসন ও বাহিনীর যারা অপরাধের সাথে জড়িত তাদের বিচারের আওতায় আনার দাবি জানান হাসনাত আবদুল্লাহ। আমরা বিভিন্ন রাজনৈতিক দলকে দেখছি যে ক্ষমা চাওয়ার পূর্বেই তাদেরকে মাফ করে দিচ্ছে। আরে ভাই, ক্ষমাই তো চায় নাই। আমরা কি শুনেছি যে আওয়ামী লীগ এই পর্যন্ত কোনো বক্তব্য দিয়েছে? তাদের এই গণহত্যার জন্য তারা কি মাফ চেয়েছে? তো তারা মাফ চাওয়ার পূর্বে আপনারা কাদের ম্যান্ডেট নিয়ে আপনারা তাদেরকে ক্ষমা করে দিচ্ছেন? আওয়ামী লীগ যতদিন না পর্যন্ত তারা অ্যাপোলজি সিক করে, বিচার নিশ্চিত করে এবং যতদিন না পর্যন্ত জনতা সিদ্ধান্ত নেয় ততদিন পর্যন্ত আওয়ামী লীগের পাবলিক অ্যাক্সেস আমরা ছাত্র জনতা কোনোদিন হতে দিব না। জুলাই বিপ্লবের 2 মাস পার হলেও বিচার প্রক্রিয়া নিয়ে অসন্তোষ প্রকাশ করেছে গণ অভ্যুত্থানে প্রাণ দেয়া শহীদদের পরিবারগুলো। শনিবার সকালে শাহবাগে জাতীয় নাগরিক কমিটি আয়োজিত জুলাই হত্যাকাণ্ডের বিচার, শহীদ পরিবারের পুনর্বাসন ও আহতদের চিকিৎসা, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণের দাবিতে আয়োজিত নাগরিক সমাবেশে অসন্তোষ জানান তারা। সমাবেশে স্বজন বক্তারা হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে সুষ্ঠু বিচার নিশ্চিত করারও দাবি জানান। সন্ত্রাসী বাহিনী, তৎকালীন গভর্নমেন্টের পুলিশ বাহিনী নির্মমভাবে নির্বিচারে গুলি চালায়। সেই গুলিতে গুলিবিদ্ধ হয়ে আমার একমাত্র ছেলে তখন নিহত হয়। ডাক্তার ইউনূস সাহেবের কাছে বলবো যে এই বিচারটা যেন সে সুষ্ঠুভাবে বাংলা মাটিতে যেন আসলে করে, বিচার যেন সুষ্ঠু হয়। আর বিচার কিভাবে করবে? মামলা করছি আমি 28 জনের নামে। আমি দেখতেছি আমি যাদের নামে মামলা করছি অর্ধেক লোকই পলাই গেছে। শোষণ করেছে, হত্যাকাণ্ড করেছে। আজকে মুজিব পরিবারের, শেখ পরিবারের কাউকে আজকে সরকার গ্রেফতার করতে পারেনি। বন্ধুগণ, আমরা সরকারকে বলতে চাই, আপনাকে তাহলে এই ফ্যাসিস্ট হাসিনার সাথে
2024 উত্তরার অভিভাবক ফোরামের হিসাবে জুলাই আগস্টের গণঅভ্যুত্থানে উত্তরা এলাকায় শহীদ হয়েছেন 28 জন আর আহত 197 জন। এর মধ্যে শিক্ষার্থী 19 জন, বাকিরা নানা শ্রেণী পেশার মানুষ। এছাড়া নিখোঁজ একজন সহ গণঅভ্যুত্থানে মোট 226 জন হতাহতের তথ্য দিয়ে তালিকা প্রকাশ করেছে সংগঠনটি। শনিবার সকালে উত্তরার মাইলস্টোন কলেজে এক সংবাদ সম্মেলনে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মীর মাহবুবুর রহমান স্নিগ্ধের হাতে তালিকাটি তুলে দেওয়া হয়। তালিকা অনুযায়ী 18 জুলাই এবং 5 আগস্ট বিএনএস সেন্টার আজমপুর ও উত্তরা পূর্ব থানার সামনে সবচেয়ে বেশি হতাহতের ঘটনা ঘটে। যারা শহীদ হয়েছে তাদের পরিবার এবং যারা আহত হয়েছে তাদেরকে পুনর্বাসনের জন্য যা করণীয় তা করা। তো পুনর্বাসনের ক্ষেত্রে কর্মসংস্থানও একটি ভালো পদ্ধতি এবং আরো বিভিন্ন পদ্ধতি রয়েছে। সেটি আমরা যখন পুনর্বাসন কার্যক্রম চালু করব তখন আমরা এগুলো নিয়ে চিন্তা ভাবনা করব। জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি রক্ষা করাও আমাদের ফাউন্ডেশনের একটি বড় দায়িত্ব এবং আমাদের ওয়েবসাইটে আমরা সেই বিষয় নিয়ে কাজ করে যাচ্ছি যে আমাদের কাছে যা যা ডকুমেন্টস আছে সেগুলো আমরা পাবলিকলি আমাদের ওয়েবসাইটের মাধ্যমে সবার জন্য উন্মুক্ত করে দেব। নির্ভয়ে পূজা মণ্ডপে দুর্গাপূজা উদযাপন করা যাবে বলে আশ্বস্ত করেছেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। তিনি বলেন, পূজায় শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিতে কাজ করছে সেনাবাহিনী। শনিবার বিকেলে ঢাকেশ্বরী মন্দির পরিদর্শন করেন সেনাপ্রধান। পরিদর্শনকালে সেনাবাহিনী প্রধান হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মোৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে হিন্দু ধর্মাবলম্বী সকলকে শুভেচ্ছা জ্ঞাপন করেন। এ সময় তিনি উপস্থিত মহানগর সর্বজনীন পূজা উদযাপন কমিটি এবং বাংলাদেশ পূজা উদযাপন কমিটি উদযাপন পরিষদের সভাপতি ও অন্যান্য সংশ্লিষ্ট সকলের সঙ্গে পরিদর্শন শেষে মত বিনিময় করেন। সুন্দর ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করাই সেনাবাহিনীর লক্ষ্য বলে জানান ওয়াকারুজ্জামান। অধিকার আছে, সম অধিকার আছে, সবাই যার যার ধর্ম শেষে পালন করবে। সেজন্য যা কিছু করতে হয় সেটা আমরা করব। আমরা যে এখন মাঠে আছি, আপনারা নির্ভয়ে আপনাদের পূজা মণ্ডপে যাবেন, আপনাদের এই পূজা করবেন এবং আপনাদের যেই এই পরব যেই এটা সুন্দরভাবে আপনারা উদযাপন করবেন। গার্মেন্টস খাতে অস্থিরতা শ্রমিক অসন্তোষের কারণ নয়, বরং উদ্দেশ্য প্রণোদিত বলে দাবি করেছেন গার্মেন্টস মালিকরা। একই সঙ্গে তৈরি পোশাক খাতের জন্য ব্যাংক দেউলিয়া হয়নি, বরং ব্যাংক খালি হওয়ার কারণে পোশাক খাতে নেতিবাচক প্রভাব পড়ছে বলেও জানান তারা। শনিবার রাজধানীর কুর্মিটোলায় গল্ফ গার্ডেন অডিটোরিয়ামে পোশাক শিল্পে চলমান সংকট নিরসনে ফোরামের আয়োজনে বিজিএমইএ সাধারণ সদস্যদের সাথে মত বিনিময় সভায় শিল্প মালিকরা বলেন, চাহিদা অনুযায়ী এলসি খুলতে না পারা সহ পোশাক খাতে সমস্যার সমাধানে অন্তর্বর্তী সরকারের হস্তক্ষেপ দাবি করেন তারা। এক্সিট পলিসিটা এই সরকার করে ফেলবেন খুব তাড়াতাড়ি। আমাদের একটা সিম্পল সাজেশন আছে, এটা আমি আজকেও জানিয়েছি, যে উইলফুল ডিফল্টার যারা তাদেরকে ছাড়বেন না, কিন্তু উইলফুল ডিফল্টার যারা না, যারা প্রত্যেকদিন কষ্ট করছেন তাদেরকে আমাদের এখন বাঁচাতেই হবে। বেশি লাগবে না, 500-600 কোটি টাকা বেশি লাগবে না, কিন্তু আশা করি আমরা এটা এক ধরনের অন্তত আমি জানি যে এটা আমাদের পক্ষে করিয়ে আনা সম্ভব। ব্যাংক ঋণের সুদহার কমানো না হলে এপ্রিলে 90% ব্যবসায়ী খেলাপি হতে পারে বলে সতর্ক করেছেন ব্যবসায়ীরা। অর্থনৈতিক পুনরুদ্ধারে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি এবং রিজার্ভ বাড়ানোর দিকে সরকারকে আরও বেশি মনোযোগী হবার আহ্বান জানান তারা। রাজধানীতে ঢাকা চেম্বারের আয়োজনে বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি এবং ভবিষ্যৎ বিষয় এক সেমিনারে এই বিষয় উঠে আসে। আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি না হলে কর্মসংস্থান বাধাগ্রস্ত হবে বলে শঙ্কা প্রকাশ করেন ব্যবসায়ীরা। উঠে আসে শ্রমিক উত্তেজনায় তৃতীয় পক্ষের ইন্ধনের কথা। গ্যাস সংকটের কারণে উৎপাদন ব্যাহত হচ্ছে উল্লেখ করে ব্যবসায়ীরা বলেন, সময়মতো শ্রমিকের বেতন পরিশোধ কঠিন হয়ে পড়ছে। রিজার্ভ থেকে ব্যবসায়ীদের সহায়তা দেওয়ার দাবি জানানো হয়। আমি বলতে পারি অন্তত 90% ব্যবসায়ী যারা ঋণ নিছে ব্যাংক থেকে ঋণ খেলাপিতে পরিণত হবে, এর মধ্যে কোনো সন্দেহ নেই। কারণ ওই রাত যেদিন তার লাস্ট ডেট থাকবে কিস্তি পরিশোধের, ওই দিন রাত 12টার পরেই সে ঋণ খেলাপিতে পরিণত হয়ে যাবে। বাংলাদেশ ব্যাংক তাহলে কার স্বার্থে কেন এই ধরনের একটা শর্ত, এই ধরনের একটা পলিসি দিলেন, যেই পলিসিতে ব্যবসায়ীদের গলা টিপে হত্যা করা হচ্ছে? আমরা কর্মী নিয়োগ তো দূরের কথা, কর্মী ছাঁটাই করতে বাধ্য হচ্ছি। আমরা চাই না এই ধরনের একটা সিচুয়েশন তৈরি হোক। এটা
প্রিভেন্ট করতে গেলে আপনি যদি দেখেন যে আমরা যে 3টা মেজর ইস্যুর কথা বলছি, এই 3টা মেজর ইস্যুর মধ্যে অনেকগুলোই কিন্তু ইন্ডিভিজুয়াল ব্যবসায়ীর পক্ষে রিজলভ করা সম্ভব না। শেয়ার হোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করার পরেও তা বিতরণ না করার কারণে পুঁজিবাজারে তালিকাভুক্ত 14টি কোম্পানির চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালক ও কোম্পানি সচিবকে তলব করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন। রোববার সকাল 10টায় সিকিউরিটিজ কমিশন ভবনের মিটিং রুমে কোম্পানিগুলো নিয়ে সভা অনুষ্ঠিত হবে। বিএসইসি সূত্রে জানা গেছে, সবশেষ হিসাব বছরে 14টি কোম্পানির পরিচালনা পর্ষদ শেয়ার হোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করে, কিন্তু লভ্যাংশ ঘোষণা করার পর নির্ধারিত সময়ের মধ্যেও কোম্পানিগুলো তা শেয়ার হোল্ডারদের মধ্যে বিতরণ করেনি। এতে গত 26 সেপ্টেম্বর থেকে কোম্পানিগুলোকে জেড ক্যাটাগরিতে নেওয়া হয়। পরে কিছু কোম্পানি ঘোষিত লভ্যাংশ শেয়ার হোল্ডারদের দেয়ায় জেড ক্যাটাগরি থেকে বেরিয়ে আসে। তবে কী কারণে বাকি কোম্পানিগুলো লভ্যাংশ দেয়নি তা জানতে চেয়ে দ্রুত লভ্যাংশ বিতরণের নির্দেশ দেওয়া হতে পারে রোববারের ওই সভায়। শুধু বাজার তদারকি কিংবা চাঁদাবাজি কমানোর মাধ্যমে বাজারের জিনিসপত্রের দাম কমানো যাবে না। দীর্ঘমেয়াদে নিত্য সামগ্রীর দাম কমাতে হলে পণ্যের উৎপাদন খরচ কমাতে হবে। রাজধানীর সেগুন বাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে নাগরিক প্ল্যাটফর্ম ভয়েস ফর রিফর্ম আয়োজিত এক সংলাপে এসব কথা বলেন বক্তারা। দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি, সংকট সমাধানের আশু উপায় শীর্ষক সংলাপে বক্তারা আরও বলেন, সাবেক আওয়ামী লীগ সরকারের বিভিন্ন সামষ্টিক অর্থনৈতিক ভুল নীতির কারণে দেশে উচ্চ মূল্যস্ফীতি তৈরি হয়েছে। ফলে মূল্যস্ফীতি কমাতে হলে সব নীতির সংশোধন করতে হবে। একই সঙ্গে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখার বিষয়ে নীতির স্থিতিশীলতা থাকতে হবে। ঢাকার কেরানীগঞ্জে খাবারের দোকানে গ্যাস সিলিন্ডারে বিস্ফোরণে 3 জন নিহত হয়েছেন। বিস্ফোরণে অন্তত 8 জন আহত হয়েছেন। এ বিষয়ে বিস্তারিত জানাতে ঘটনাস্থল থেকে যুক্ত হচ্ছেন দেলোয়ার দোলন। কি করে এই বিস্ফোরণ ঘটলো আর এখনই বা পরিস্থিতি কি জানতে পারছেন? লিমন, আপনি যেমনটা বলছিলেন, গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত 3 জনের প্রাণহানির ঘটনা ঘটেছে। এছাড়াও 8 জনের বেশি আহত হওয়ার তথ্য আমরা পেয়েছি। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এই দোকানটিতে, অর্থাৎ খাবারের এই দোকানটিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আর আমরা যেমনটাই সেখানে দেখেছি, আসলে এখানে অবশিষ্ট বলে কিছুই নেই, সব কিছু এরই মধ্যে আগুনে পুড়ে গেছে। ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণে মূলত আগুন অনেকটা নিয়ন্ত্রণে আসে। এছাড়া এর পাশে আরও অন্তত 7 থেকে 8টি দোকান এভাবে আগুনে পুড়ে যাওয়ার তথ্য আমরা পেয়েছি। আমরা যেমনটা জানতে পেরেছি যে অগ্নিকাণ্ডের ঘটনার সূত্রপাত যেভাবে স্থানীয়রা আমাদেরকে বলেছেন যে সন্ধ্যা 7টার দিকে রামের কান্দা বোর্ডিং এলাকায় এই ঘটনাটি ঘটে। আর কেরানীগঞ্জ ফায়ার সার্ভিস থেকে 2 ইউনিটের চেষ্টায় 2 ঘন্টার বেশি সময় তারা কাজ করে কিন্তু আগুন নিয়ন্ত্রণে আনেন। এছাড়াও স্থানীয়রা আমাদেরকে যেমনটা জানিয়েছেন যে নবাবগঞ্জগামী একটি ট্রাক এই সামনে থাকে একটি ভ্যান গাড়িকে ধাক্কা দেয়, আর এই সময় ভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি খাবারের, অর্থাৎ এই খাবারের দোকানটিতে এসে ধাক্কা লাগে সিলিন্ডারের সাথে। আর তখনই কিন্তু অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আর মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে আশপাশের কয়েকটি দোকানে, যার কারণে এক পর্যায়ে আগুন নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। আর সিলিন্ডার বিস্ফোরণের যখন এই দোকানটিতে, অর্থাৎ খাবারের এই দোকানটিতে যারা প্রাণ হারানোর ঘটনা ঘটেছে 3 জনের, সেটি কিন্তু তারা এখানেই ছিলেন। এছাড়া আমরা ফায়ার সার্ভিস সূত্রে যেমনটা জানতে পেরেছি যে 7টা 15 মিনিটের দিকে তাদের কাছে যে অগ্নিকাণ্ডের ঘটনায় ফোন আসে, আর তারা তখনই 2 ইউনিটের চেষ্টা চালায়। আর দীর্ঘ সময় পরে মূলত আগুন নিয়ন্ত্রণে আসে। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে অগ্নিকাণ্ডের পাশের যে দোকানগুলো সেগুলো ওর মধ্যে পুড়ে ছাই হয়েছে। এছাড়া এই ভ্যান গাড়িটি, অর্থাৎ এই ভ্যান গাড়িটিতেই মূলত ধাক্কা লাগে। আর যখনই ধাক্কা লাগে সেটি এসে গ্যাস সিলিন্ডারের মধ্যে পড়ে। আর গ্যাস সিলিন্ডারে ধাক্কা তার মধ্যে তা বিস্ফোরণ ঘটে। আর তখনই এই দোকানটিতে, খাবারের দোকানে যারা ছিলেন তারা কিন্তু অগ্নিকাণ্ডের ঘটনা, অর্থাৎ আগুনের কবলে পড়ে আর তাদের সেখানে প্রাণ হারায়। তবে এই 3 জন কে বা তাদের পরিচয় এখন পর্যন্ত আমরা জানতে পারিনি। এছাড়া যেমনটা জানতে পেরেছি, যারা আহত হয়েছেন তাদেরকে শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি কিংবা জাতীয় এছাড়াও পাশের কয়েকটি ক্লিনিকও তাদেরকে নেওয়া হয়েছে বলে আমাদের কাছে তথ্য রয়েছে। এছাড়া যদি বলে রাখি যে মুহূর্তের মধ্যেই কিন্তু পাশের কয়েকটি দোকানে আগুন ছড়িয়ে পড়ে, আর সেটি নিয়ন্ত্রণে আনতেই অনেকটা বেগ পেতে হয়েছিল স্থানীয়দের। বিশেষ করে স্থানীয় যারা রয়েছেন, যারা প্রত্যক্ষদর্শী যারা রয়েছেন, যারা তখন উপস্থিত ছিলেন, তারা আমাদেরকে জানিয়েছেন মুহূর্তের মধ্যে
আগুন এদিক ছড়িয়ে পড়ে। আর তখনই প্রাণহানির ঘটনা মুহূর্তের মধ্যে আসলে বিস্ফোরণ ঘটা মাত্র কিছু বুঝে ওঠার আগে অনেকের গায়ে আগুন ধরে যায়। আর এরই মধ্যে যে 8 কিংবা 9 জনের আহত হওয়ার কথা আমরা জেনেছি, তারাও কিন্তু অনেকে শঙ্কামুক্ত নয় বলছেন যারা সাথে রয়েছেন কিংবা যারা প্রত্যক্ষদর্শী রয়েছেন তারা আমাদেরকে জানিয়েছেন। এই ছিল অগ্নিকাণ্ডের ঘটনাস্থল থেকে আমার কাছে থাকা সবশেষ তথ্য। খুবই মর্মান্তিক ঘটনা, কেরানীগঞ্জ থেকে জানাচ্ছিলেন দেলোয়ার দোলন। ভিন্ন প্রসঙ্গ, মাত্র 4 দিনের ব্যবধানে বাংলাদেশ শিপিং কর্পোরেশনের 2টি জাহাজে আগুনের ঘটনাকে নাশকতা বলে মনে করছেন কর্তৃপক্ষ। দুর্ঘটনার আগে বন্দরের সিসিটিভি ও ভিটিএমএসে ধারণ করা কিছু ভিডিও ফুটেজ দেখে এই আশঙ্কা হচ্ছে তাদের। বিস্ফোরণে জাহাজের উপর ডেকে আগুন লাগলেও জাহাজে থাকা জ্বালানি তেল অক্ষত আছে। এতে বড় ধরনের বিপর্যয় থেকে রক্ষা পাওয়া গেলেও মারা গেছেন একজন ক্রু। জাহাজটি বর্তমানে নিরাপদে আছে, সমুদ্রে দূষণ বা তেল ছড়িয়ে পড়ার কোনো শঙ্কা নেই বলে জানিয়েছে নৌবাহিনী ও শিপিং চট্টগ্রাম অঞ্চলের কমান্ডার। শুক্রবার মধ্যরাতে চট্টগ্রাম বন্দরের বহির্নগরে তেলবাহী জাহাজ সৌরভের ট্যাঙ্কারে আগুন লাগে। জাহাজটি তীরের কাছাকাছি সাগরে নোঙর করা ছিল। প্রথমেই সাগরের টহলরত কোস্টগার্ডের একটি স্পিডবোট গিয়ে প্রথমে উদ্ধার অভিযান শুরু করে। 4 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে কোস্টগার্ড। এ ঘটনায় 48 জনকে জীবিত উদ্ধার করা হলেও গুরুতর আহত অবস্থায় মারা গেছে একজন ক্রু। এর আগে গেল 30 সেপ্টেম্বরে তেলবাহী জাহাজ বাংলার জ্যোতিতে আগুন লাগে, এতে প্রাণ হারায় 2 জন। দুর্ঘটনার শিকার শিপিং কর্পোরেশনের 2টি জাহাজই 37 বছরের পুরানো। দুর্ঘটনায় 8 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আমরা ধারণা করছি নাশকতামূলক কর্মকাণ্ডের সংশ্লিষ্ট যথেষ্ট বেশি, এবং আমরা যদি জ্যোতির ঘটনার সাথে এখন লিঙ্ক আপ করি, যেটা জ্যোতির ঘটনার সময় আমরা কিছুটা বলেছিলাম যে এটা নাও হতে পারে গ্যাস সিস্টেম, যদিও যে প্রবাবল রিজনগুলো কোনোটাই মিলছিল না, বাট এখন যদি জ্যোতির ঘটনার সাথে আমরা সৌরভের ঘটনাকে লিঙ্ক আপ করি তাহলে নিঃসন্দেহে এখন এখানে একটা সূত্র মনে হয় যে জাতীয় জ্বালানি নিরাপত্তা বিঘ্নিত করা বা জাতীয় নিরাপত্তাকে বিঘ্নিত করার লক্ষ্যে এই ধরনের কর্মকাণ্ড হতে পারে। তবে আমি অ্যাসার্টিভলি কোনো জিনিস এই মুহূর্তে বলতে চাই না। আমরা 8 সদস্যের বিশেষ করে মেরিন এক্সপার্ট দিয়ে এবার একটা কমিটি ফর্ম করেছি। গত 24 ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও 5 জনের মৃত্যু হয়েছে এবং একই সময় সারা দেশে 927 জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সির অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, গত 24 ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়াদের মধ্যে ঢাকা বিভাগে 605 জন, বরিশাল বিভাগে 102 জন, চট্টগ্রাম বিভাগে 49 জন, খুলনা বিভাগে 76 জন, ময়মনসিংহ বিভাগে 38 জন, রাজশাহী বিভাগে 18 জন, রংপুর বিভাগে 30 জন, সিলেটে 9 জন রয়েছে। 24 ঘন্টায় সারা দেশে 716 ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে। চলতি বছরে মোট 31,504 জন ছাড়পত্র পেয়েছেন। টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে অবনতি হয়েছে দেশের মধ্যাঞ্চলের বন্যা পরিস্থিতি। এরই মধ্যে প্লাবিত হয়েছে ময়মনসিংহ ও শেরপুরের নিম্নাঞ্চল। পানিবন্দী হয়ে পড়েছেন শেরপুরের ঝিনাইগাতি ও নালিতাবাড়ির 2 উপজেলার অন্তত 14টি ইউনিয়নের 50,000 মানুষ। কাঁচা ও পাকা সড়ক ভেঙে যাওয়ায় ব্যাহত হচ্ছে যোগাযোগ। পানিতে তলিয়ে গেছে 17,000 হেক্টর ফসলি ক্ষেত। বন্যা দুর্গত এলাকায় দেখা দিয়েছে শুকনো খাবার ও বিশুদ্ধ পানির সংকট। একই চিত্র ময়মনসিংহেও। টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে ভেঙে গেছে বোরাঘাট ও নেতাই নদীর বাঁধ। প্লাবিত হয়েছে ময়মনসিংহের হালুয়াঘাট ও ধোবাউড়ার নিম্নাঞ্চল। পানিবন্দী 2 উপজেলার 15 ইউনিয়নের প্রায় 32,000 পরিবার। কয়েকদিনের টানা বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন জায়গায় সৃষ্টি হয়েছে জলাবদ্ধতার পাশাপাশি খানাখন্দে বেহাল সড়কে দুর্ভোগ আরও বাড়িয়েছে। সাপ্তাহিক ছুটির দিন হলেও কাজের তাগিদে শনিবার সকাল থেকেই বৃষ্টি উপেক্ষা করে বের হন অনেকেই। একদিকে বৃষ্টির কারণে গণপরিবহন কম, অন্যদিকে জলাবদ্ধতার কারণে হেঁটে যাওয়ার উপায় না থাকায় দুর্ভোগ চরমে ছিল নগরবাসীর। পানির নিচের ভাঙা গর্তে পড়ে কোথাও রিকশা আবার কোথাও পিকআপ ভ্যান পড়ে থাকতে দেখা যায়। জলাবদ্ধতা নিরসনে সিটি কর্পোরেশনের দ্রুত পদক্ষেপের দাবি নগরবাসীর। রিক্সা বা বাস পেতেও সমস্যা হয়, প্লাস এই যে জলাবদ্ধতা, যে কারণে আমরা চলাচলে অসুবিধা। এই জলাবদ্ধতাটা এটা তো অনেক দিনের সমস্যা। আমরা তো সরকারকে আগেও জানাইছি যে জলাবদ্ধতা নিরসনের জন্য মানুষ খুবই কষ্ট হয়। আমরা মনে করেন পেশেন্টার নিলেও খুব ভয় পাই যে কই গাতায় ফেলামু,
পেশেন্টটা ভিজবো, আহত হবো, ক্ষতি হবো। ভাঙ্গা চুরে রাস্তা, ঠিক আছে, গর্ত কখন কোন করে গর্ত পড়ে যায়, তার কোনো নিশ্চয়তা নাই। মৌসুমী বায়ু সক্রিয় থাকায় দেশের 5 বিভাগের মধ্যে অক্টোবর পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ভারী বর্ষণে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকায় কোথাও কোথাও ভূমিধসের আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে সংস্থাটি। আগামী 24 ঘন্টায় বৃষ্টিপাতের প্রবণতা কিছুটা কমে আসবে, কিন্তু সারা দেশে কোথাও না কোথাও বৃষ্টিপাতের সম্ভাবনা থেকেই যাবে। সেটা হয়তো 12 তারিখের পরে বৃষ্টিপাতটা কমে আসবে। এই মাসের মাঝামাঝি সময়ে আমাদের মৌসুমী বায়ু বিদায় নেওয়ার সম্ভাবনা রয়েছে। বিদায়ের আগ মুহূর্তে বজ্রসহ বৃষ্টিপাত হয়ে থাকে। জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাবে বছরে জিডিপির 2% করে হারাচ্ছে বাংলাদেশ, যা 2050 সাল নাগাদ জিডিপির 9% প্রবৃদ্ধি কমাতে পারে। শনিবার দুপুরে রাজধানীর গুলশানে এক সেমিনারে এমন তথ্য তুলে ধরে জলবায়ু গবেষণা সংস্থা সিপিআরডি। জলবায়ু অর্থায়নে বন্টন ন্যায্যতা শীর্ষক গবেষণা প্রতিবেদনে সিপিআরডি জানায়, জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ড থেকে অর্থ বরাদ্দে বৈষম্য হচ্ছে। প্রতিবেদনে জানানো হয়, বরেন্দ্র অঞ্চলের চেয়ে 3 গুণ বেশি বরাদ্দ পায় উপকূলীয় অঞ্চল। 2 দশকে ফান্ডের 1300 কোটি টাকার বরাদ্দ হয় চট্টগ্রাম ও বরিশালের 282টি প্রকল্পে, আর রংপুরে 163টি প্রকল্পে বরাদ্দ মাত্র 512 কোটি টাকা। বন্টন বৈষম্যের কারণে যা বরেন্দ্র অঞ্চলের কৃষি উৎপাদনে প্রভাব ফেলেছে। এ অবস্থায় বক্তারা জলবায়ু ক্ষতি মোকাবেলায় প্রয়োজন ও সম্ভাব্যতা যাচাই করে অন্তর্ভুক্তিমূলক প্রকল্প গ্রহণের আহ্বান জানান। জোরপূর্বক চাকরিচ্যুতদের পুনর্বহালে 1 দফা দাবিতে এফবিসিসিআই ভবন ঘেরাও এবং অবস্থান কর্মসূচি পালন করেছেন সাবেক কর্মীরা। শনিবার দুপুরে রাজধানীর মতিঝিলে এফবিসিসিআই অফিসের সামনে চাকরিচ্যুত কর্মীরা অবস্থান কর্মসূচি পালন করেন। এ সময় বক্তারা বলেন, চাকরিচ্যুত হওয়া অনেক কর্মী অর্থাভাবে ভুগছেন। 62 জন চাকরিচ্যুত কর্মকর্তা কর্মচারীর মধ্যে 25 জনকে চাকরিতে নিজ নিজ পদে পুনর্বহাল করা প্রয়োজন। এছাড়াও সার্ভিস রুলস 1990 অনুযায়ী প্রাপ্য সার্ভিস বেনিফিট ও অন্যান্য বকেয়া পাওনাদি পরিশোধের দাবিও জানান তারা। আন্দোলনের মুখে শনিবার বিকেলে পদত্যাগ করেছেন চট্টগ্রাম ডায়াবেটিক হাসপাতালের প্রধান প্রশাসনিক কর্মকর্তা আমানুল্লাহ সহ আরও 3 কর্মকর্তা। এর আগে পরিচালকদের পদত্যাগ সহ 14 দফা দাবিতে চিকিৎসা সেবা বন্ধ রেখে চট্টগ্রামে বিক্ষোভ সমাবেশ করেন ডায়াবেটিক হাসপাতালের নার্স ও কর্মচারীরা। এতে ভোগান্তিতে পড়তে হয় দূর দূরান্ত থেকে আসা রোগী ও তাদের স্বজনদের। শনিবার সকালে হাসপাতাল চত্বরে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন তারা। অভিযোগ করেন, 10 বছরের বেশি সময় ধরে হাসপাতালে নির্বাচন হয়নি। বর্তমান পরিচালক জাহাঙ্গীর চৌধুরী ইচ্ছেমতো শ্রমিক ছাঁটাই ও অসুস্থ শ্রমিকদের বেতন ভাতা আটকে দিচ্ছেন। এছাড়া নিত্যপণ্য থেকে শুরু করে সব কিছুর দাম বাড়লেও দীর্ঘদিন ধরে তাদের বেতনও বাড়ানো হচ্ছে না। পাশাপাশি হাসপাতাল ফান্ডের টাকা আত্মসাতের অভিযোগও করেন তারা। শিগগিরই তাদের দাবি না মানলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন আন্দোলনকারীরা। তার প্রেক্ষিতে শনিবার বিকেলে পদত্যাগ করেন হাসপাতালটির প্রধান প্রশাসনিক কর্মকর্তা আমানুল্লাহ, প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ মোজাম্মেল হক, প্রধান নিরীক্ষা কর্মকর্তা ইয়াসিন চৌধুরী এবং পরিচালক নওশদ আজগর চৌধুরী। অপহরণের 1 সপ্তাহ পার হলেও সন্ধান মেলেনি কক্সবাজারের স্কুল শিক্ষক মোহাম্মদ আরিফের। এমন অবস্থায় তাকে ফিরে পেতে শনিবার দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করেছে পিকোয়া সমিতি। বক্তারা বলেন যে শিক্ষক অপহরণ ও মুক্তিপণের দাবি সাধারণ মানুষের মধ্যে নতুন করে আতঙ্ক তৈরি করেছে। নতুন বাংলাদেশে অপহরণের মতো ঘটনা দুঃখজনক বলেও মন্তব্য করেন তারা। গেল 28 সেপ্টেম্বর রাতে পিকোয়া উপজেলা সদরের চৌমুহনী স্টেশন থেকে নিখোঁজ হন স্কুল শিক্ষক মোহাম্মদ আরাফাত। পরদিন সকালে তার মোবাইল থেকে 40,000 টাকা মুক্তিপণ দাবি করেন অজ্ঞাত এক ব্যক্তি। এ ঘটনায় পিকোয়া থানায় একটি সাধারণ ডায়েরি করেন তার স্ত্রী। ইমরান খানের মুক্তির দাবিতে পাকিস্তান তেহরিকি ইনসাফের দলের নেতাকর্মীদের বিক্ষোভের মুখে কঠোর অবস্থানে দেশটির সরকার। বিক্ষোভ ঠেকাতে বিচ্ছিন্ন করে রাখা হয়েছে রাজধানী ইসলামাবাদ। বিক্ষোভে যোগ দিতে আসা খাইবার পাখতুনখাওয়া প্রদেশের মুখ্যমন্ত্রী আলী আমিন গান্দারপুরকে নেওয়া হয়েছে পুলিশের হেফাজতে। থমথমে পরিস্থিতি বিরাজ করছে লাহোর, ইসলামাবাদ ও রাওয়ালপিন্ডি শহরে। মোবাইল নেটওয়ার্ক বন্ধের পাশাপাশি গুরুত্বপূর্ণ সড়কগুলো বন্ধ করে দিয়েছে পুলিশ। গেল 2 দিন ধরে পুলিশ ও পিটিআইয়ের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক
সংঘর্ষ চলছে। গ্রেপ্তার করা হয়েছে 4 শতাধিক বিক্ষোভকারীকে। এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে ইসলামাবাদে 6 দিনের জন্য জারি করা হয়েছে 144 ধারা। সভা সমাবেশ নিষেধের পাশাপাশি বন্ধ ঘোষণা করা হয়েছে সরকারি অফিস ও শিক্ষা প্রতিষ্ঠান। লেবাননের ত্রিপলিতে ইসরায়েলি হামলায় সপরিবারে প্রাণ হারিয়েছেন হামাসের শীর্ষ কমান্ডার সাইদ আতাউল্লাহ। এ সময় মারা যান হামাস নেতার স্ত্রী ও 2 কন্যা। তারা সবাই ত্রিপলির কাছে বেদদাউ শরণার্থী শিবিরে আশ্রয় নিয়েছিলেন। হামাসের সশস্ত্র শাখা আল কাসাম ব্রিগেডের নেতা ছিলেন সাইদ আতাউল্লাহ। তাৎক্ষণিকভাবে হামলার বিষয়ে কোনো মন্তব্য করেনি ইসরায়েলের সামরিক বাহিনী। সম্প্রতি হিজবুল্লাহ গোষ্ঠীকে লক্ষ্য করে লেবাননে হামলা জোরদার করেছে ইসরায়েলিরা। তাদের হামলায় 2 সপ্তাহের ব্যবধানে 18 জন সিনিয়র কমান্ডার নিহত হয়েছে বলে দাবি করেছে হামাস। নাইজেরিয়ার উত্তর পূর্বাঞ্চলে বন্যা কবলিত একটি অঞ্চলে মহামারী আকারে ছড়িয়ে পড়েছে কলেরা। এখন পর্যন্ত 5 শতাধিক ডায়রিয়া আক্রান্ত রোগী শনাক্ত করেছে 5টি এলাকার স্থানীয় কর্তৃপক্ষ। স্থানীয় গণমাধ্যম বলছে, প্রবল বন্যায় দেশটির অন্তত 20 লাখ বাসিন্দা বাস্তুচ্যুত হয়েছেন। এই অঞ্চলের স্বাস্থ্যকর্মীরা বলেছেন, খাদ্য পানির সংকটের সাথে সাথে পাল্লা দিয়ে বাড়ছে পানিবাহিত পেটের অসুখ। গেল শুক্রবার একদিনে ডায়রিয়ার উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন অন্তত 17 জন। তাদের অভিযোগ, বন্যার পানিতে অধিকাংশ হাসপাতাল ও ক্লিনিক তলিয়ে যাওয়ায় বিঘ্নিত হচ্ছে স্বাস্থ্যসেবা। ওই অঞ্চলের স্বাস্থ্য কমিশনার নিশ্চিত করেছেন, এরই মধ্যে বিশেষ এই অঞ্চলটিতে 3 লাখ কলেরার ভ্যাকসিন পাঠিয়েছেন ফেডারেল স্বাস্থ্য মন্ত্রণালয়। তবে রোগীদের চাহিদা মেটাতে আরও 6 লাখ ভ্যাকসিন প্রয়োজন হবে বলে স্বাস্থ্য অধিদপ্তরকে পাল্টা চিঠি দিয়েছে স্থানীয় প্রশাসন। ব্রাজিলে ইনসুলিন তৈরির প্লান্ট নির্মাণ করতে যাচ্ছে নোভো নর্ডিস্ক। এ লক্ষ্যে ড্যানিশ প্রতিষ্ঠানটি বিনিয়োগ করতে যাচ্ছে প্রায় $16 কোটি। নোভো নর্ডিস্কের 1/4 উৎপাদনই করা হয় ব্রাজিল থেকে। প্লান্ট তৈরির ঘোষণার আগে ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দা সিলভার সঙ্গে বৈঠক করেন প্রতিষ্ঠানটির কর্মকর্তারা। ওজেম্পিক ও ওয়েগভি নামের ঔষধ তৈরির মাধ্যমে বিশ্বজুড়ে জনপ্রিয়তা পেয়েছে নোভো নর্ডিস্ক। বর্তমানে স্থূলতা কমানোর মাধ্যমে অনেকেই ব্যবহার করেন ওষুধ দুটি। গেল বছর LVMH-কে টপকে ইউরোপের বাজারে দামি প্রতিষ্ঠানের তকমা পায় নোভো নর্ডিস্ক। জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে দেয়া ভাষণে চৌর্যবৃত্তির অভিযোগ উঠেছে আর্জেন্টিনার প্রেসিডেন্টের বিরুদ্ধে। বুয়েন্স এয়ার্সের হেরাল্ডের প্রতিবেদনে উঠে এসেছে চাঞ্চল্যকর এমন তথ্য। প্রতিবেদনে বলা হয়, প্রেসিডেন্ট হ্যাভিয়ার মিলেই এর বক্তৃতা চুরি করা হয়েছে যুক্তরাষ্ট্রের পলিটিক্যাল ড্রামা দ্য ওয়েস্ট উইং থেকে। ড্রামাটির কাল্পনিক একটি চরিত্রের সঙ্গে হুবহু। প্রতিবেদনে বলা হয়, প্রেসিডেন্টের বক্তৃতাটি তৈরি করেছিলেন তার উপদেষ্টা, যিনি দ্য ওয়েস্ট উইং ড্রামার বড় ভক্ত। চৌর্যবৃত্তির অভিযোগ সম্পর্কে এখনও কোনো বক্তব্য দেওয়া হয়নি প্রেসিডেন্টের দপ্তর থেকে। মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবে শেষ হলো 10 দিনব্যাপী আয়োজিত আন্তর্জাতিক বইমেলা। বাংলাদেশ, ভারত, পাকিস্তান সহ বিভিন্ন দেশের প্রকাশনীর 4 শতাধিক স্টলে এতে অংশ নেয় দর্শনার্থীরা। রিয়াদ কিংস সৌদি ইউনিভার্সিটি ইন্টারন্যাশনাল এক্সিবিশন সেন্টারে আন্তর্জাতিক বইমেলার আয়োজন করে সৌদির শিক্ষা ও সাংস্কৃতিক মন্ত্রণালয়। শিশু কিশোর থেকে শুরু করে বয়স্ক ব্যক্তিরা ভিড় জমান বইমেলায়। শিশুতোষ বইসহ নানা বয়সীদের জন্য বই ছিল, পাশাপাশি ইসলামিক বিভিন্ন বইও এখানে বিক্রি হয়েছে। 1990 সাল থেকে সৌদি আরবের রিয়াদে আন্তর্জাতিক বইমেলা চলছে। আগামী 12 ডিসেম্বর জেদ্দায় আন্তর্জাতিক বইমেলার আসর বসবে। ফ্র্যাঞ্চাইজি ফি পরিশোধ না করায় এখনও চূড়ান্ত হয়নি বিপিএল এর সম্ভাব্য 7 দল। ফি পরিশোধ করার শেষ তারিখ 10 অক্টোবর। তবে বিসিবি সভাপতির প্রত্যাশা দ্রুতই হবে যাবতীয় সমস্যার সমাধান। কিন্তু আমাদের পেমেন্টটা 100% ইনশিওর না হচ্ছে, ওগুলো আসলে আমরা প্রকাশ করতে পারছি না। আমি তখনই চূড়ান্ত বলতে পারবো যখন সবার অ্যাটলিস্ট ফ্র্যাঞ্চাইজি ফিজটা পেয়ে যাব। আমরা ম্যাক্সিমাম পেয়ে গেছি, সামান্য একটু বাকি আছে। এটা একটা ডেডলাইন দিয়েছি, এই ডেডলাইনের মধ্যে মানে তাদের পূরণ করতে হবে আর কি। প্রত্যেকটা টিমের আলাদা আলাদা ফিডব্যাক নিয়েছি। এই ফিডব্যাক নিয়ে যেহেতু আমরা বোর্ড হিসাবে উই মেক দ্য পলিসি, আমাদের বোর্ডের জন্য যেটা বেস্ট হবে, সবার জন্য খুব কাছাকাছি যেটা হবে সেটাই আমরা করব।
আসন্ন বিপিএলে সাকিব আল হাসান রংপুর রাইডার্সের হয়ে খেলবেন কিনা সেটা নিয়ে ধোঁয়াশা থাকছেই। রংপুর রাইডার্সের টিম ডিরেক্টর জানালেন, সবকিছু নির্ভর করছে এই অলরাউন্ডারের ওপরেই। সাকিব বাংলাদেশের সবচেয়ে বড় প্লেয়ার, এটা নিয়ে কোনো ডাউট নেই, কিন্তু ওর অ্যাভেলেবিলিটি নিয়ে তো এখনও ডাউট আছে। অ্যাভেলেবিলিটি ইজ নট ইন মাই কন্ট্রোল। ইট ডিপেন্ডস যে সাউথ আফ্রিকাতে খেলতে উনি আসেন না কিনা। সাউথ আফ্রিকা থেকে যদি উনি খেলতে আসেন তাহলে উইল হ্যাভ আ বিগার পিকচার, যে ঠিক আছে সাউথ আফ্রিকা যদি আসতে পারে তাহলে হয়তো পরে বিপিএল খেলতেও আসবে। সো বেসিক্যালি সাকিবের জায়গাটা এখন উই আর একটা স্ট্যান্ড স্টিল। ওনার স্টান্সের উপর ডিপেন্ড করবে যে আমরা ওনাকে রাখতে পারবো নাকি রাখতে পারবো না। অনূর্ধ্ব 19 ক্রিকেটার জিসান আলম সহজাত মারমুখী ব্যাটিংয়ের কারণে তাকে ডাকা হয় বাংলাদেশের রোহিত শর্মা নামে। এখনও জাতীয় দলের সুযোগ না হলেও জিসান খেলতে চান ক্রিকেটের 3 ফরম্যাটেই। ক্রিকেট হিসেবে আমি সব ফর্মেটে ক্রিকেটটা খেলতে চাই, এদিকে স্পেসিফিকভাবে কোনো কিছু নেই, যেহেতু ছোটোবেলা থেকেভাবে প্র্যাকটিস করে আসছি, নিজেকে গ্রো আপ করতেছি ইন্টারন্যাশনাল, যাতে যে আমি যাতে ভালো খেলতে পারি ওইগুলো নিয়ে আমার সোহেল স্যার কাজ করতেছি, ন্যাশনাল টিমে বাবুল স্যারও ছিলেন। আমার হাতে আসে পারফরমেন্স করা, এটা সিলেক্টররা ভালো বুঝবেন। সিলেক্টর যদি মনে করে যে আমি ক্যাপেবল এখন, তাহলে এখন, আর যদি ক্যাপেবল মনে করেন এখন না পরে, তখন পরে। শেষ করছি এখন চারিদিক। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। ফেসবুকে এখন টিভি দেখুন facebook.com/tv.ek এবং ইউটিউবে এখন টিভি দেখুন youtube.com/c/ekhon tv।